নাই। তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাড়ায় শুনতে পাই ও ভাই মার্কা আছে, ও কোন সে মার্কা? আরো জোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك الأيام نداولها بين الناس. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া হাবিবনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। রাজনীতির মূল উদ্দেশ্য হল ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য। সমস্ত রাজনৈতিক দলের কিন্তু একটা নীতিমালা রয়েছে। সব নীতিমালার মধ্যে কিন্তু ভালো ভালো কথাগুলোই সেখানে সংযুক্ত রয়েছে। কিন্তু বাস্তবতা হলো আমরা 53 বছর স্বাধীনতার পরে যদি পর্যালোচনা আলোচনা করি, এই দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। মা সন্তান হারা হয়েছে, বাপ সন্তান হারা হয়েছে, পঙ্গু হয়েছে। কিন্তু মূল আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা ছিল সাম্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা। কিন্তু আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, এই 17-18 কোটি মানুষ একজনও কিন্তু বলতে পারবে না যে স্বাধীনতার পরে যারা দেশ পরিচালনা করেছে এই তিনটার একটা আমরা বাস্তবায়ন দেখেছি। কেউ বলতে পারবে না, সবাই বলবেন না। এখন কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না, আমি ঘটাই না। এখন আপনারা দেখেছেন জুলাই এবং 5ই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে যে এখন সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, সে পরিবেশটা হলো ইসলামের পক্ষের পরিবেশ। বিএনপি আলোচনা করে, অন্যান্য রাজনৈতিক দল আলোচনা করে। আমি বলবো বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল দেশ পরিচালনা করেছে। তারা কি পরিচালনা করেছে, জাতিকে কি দিয়েছে, এটা আমাদের কাছে কোনো গোপন না, সব প্রকাশ। এখন আরেকটা নীতি আদর্শ যেটা ইসলামের পক্ষে আমি বলছি, ইসলামের মধ্যে কি আছে এটা তো বাংলাদেশের মানুষ দেখে নাই। এই জন্য আমি সর্বপ্রথম আহ্বান করব, আসেন আমরা সবাই একত্রিত হয়ে ইসলামের সুফলটা কি এটা আমরা একটু দেখার জন্য একটু পদক্ষেপ গ্রহণ করি। যদি করতে পারি তাহলে আল্লাহর রহমতে দেখবেন, যেটা মুখে না, শুধু আলোচনায় না, বাস্তবে তার ইতিহাস আমাদের সামনে আপনারা দেখবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা রাজনৈতিক দল। জুলাই এবং 5ই আগস্ট
ছাত্ররা তাদের ন্যায্য অধিকারের জন্য তারা যখন মাঠে আওয়াজ তুলেছিল, তখন বাংলাদেশে কিন্তু কোন রাজনৈতিক দল তারা কিন্তু তাদের ব্যানারে ওই সময় নামতে আমি বলবো সাহস পায় নাই। কিন্তু একমাত্র একটাই বাংলাদেশের ভিতরে রাজনৈতিক দল, আমরা আমাদের ব্যানার নিয়ে সরাসরি আমি রাজপথে নেমেছি। কেন নেমেছিলাম? যখন আমি দেখলাম যে ছাত্ররা যে দাবিটা তুলেছে, সে দাবিটা সম্পূর্ণ ন্যায্য এবং ন্যায়, বৈষম্য এটাকে দূর করা, কোটা সংস্কার, মেধাবী মেধাবী ছেলেগুলো, গার্জিয়ানরা তাদের বাপ মা, আপনারা জানেন কত কষ্টের পরে বাচ্চাদেরকে পড়ায়, মেধাবী যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা, ছেলেগুলো বাংলাদেশের কোনো ক্ষেত্রে তারা চাকরি পায় না, সব দলীয়করণ করা হয়। সেই দাবিটা তোলা কি দোষ? যোগ্যতার ভিত্তিতে আপনি যেখানে পদগুলো সেখানে বসাবেন। এই দাবি তোলায় এক পর্যায়ে আপনারা দেখেছেন যে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে, মেধাবী মেধাবী ছেলেগুলোকে হাত প্রসারিত করে ওরা যখন নাকি ন্যায়ের পক্ষে আওয়াজ তুলেছিল, তখন পশুর দলেরা পাখির মতো গুলি করে ওদেরকে রাস্তায় লুটিয়ে ফেলে। এরা কি দেখে কোনো মানুষ সহ্য করতে পারে? তখন আমরা পরিষ্কার বলেছিলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। তখন আমরা রাজপথে ন্যায়ের পক্ষে আওয়াজ তুলেছিলাম। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি। সেদিনকার, আজকে তো বাবু আমার এখানে বক্তব্য রাখলো, সেদিনকে আমাদের যুব আন্দোলনের কনভেনশনে, সেখানে বাংলাদেশের হিন্দু মহাজোটের মহাসচিব এসেছিল। তখন তিনি বলেছিলেন, কথা কাজে মিল পাই বিশ্বাস। আজকে পরবর্তীতে তার সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি জিজ্ঞেস করেছিলাম কি অবস্থা, বলে হুজুর আমি ওখানে যাওয়ার আগে অনেক হিন্দুদের সাথে আমি কথা বলেছি। তখন হিন্দুরা আমাকে বলেছে যে আমরা ৭১ থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের ভিতরে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন নেতাদের চরিত্র আমরা দেখেছি, একমাত্র পিসাব চরমনাই কথা কাজের সাথে মিল পেয়েছে। এই কথাটাই আপনি বলবেন। হুজুরে সেই কথাটাই আমি বলেছি। আমাকে বলতেছিল, আমি কালকেও মিটিং করেছি তালতলি, সেখানে উপজাতিরা দলে দলে ইসলামী আন্দোলনের ব্যানারে তারা নাম লেখে কাজ করতেছে। তার বাস্তবতা হলো ৫ই আগস্ট যখন দেশ স্বাধীন হলো দ্বিতীয়বার, আপনারা দেখেছেন তখন প্রশাসনের দিক থেকে এক পর্যায়ে কাঠামো ভেঙে পড়েছিল। রাস্তার ভিতরে মানুষের যানজট প্রকট আকার ধারণ করেছিল। তখন আমি প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবকে আমি বলেছিলাম যে আপনারা তখন শপথ দেন নাই, আপনারা সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন নাই, কিন্তু তখনও কিন্তু আমাদের বিবেক নিয়ে আমাদের দায়িত্ব আমরা পালন করেছি। তা কেমন? তখন আপনারা দেখেছেন আমরা তখন চিন্তা করেছি যখন আমাদের দেশকে অসুন্দর করার জন্য পাশের রাষ্ট্র হওয়া ছিল বন্ধুত্ব সুলভ আচরণ, কিন্তু স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি বন্ধুত্ব দূরের কথা, আমাদেরকে বিভিন্ন ধরনের অশান্তির একটা পরিবেশ তৈরি করে রেখেছে। তারা তো আমাদের দেশটাকে আবার অশান্তি করবে, তখন তারা ইস্যু কি বানাবে? সংখ্যালঘুদের জান মাল ইজ্জত, এইটাকে এমন ভাবে তারা ফলাও করে তারা প্রচার করবে, তাম বিশ্বের মধ্যে আমাদের দেশটাকে একটা অশান্তি বানাবার প্রক্রিয়া ক্ষেত্র তৈরি করবে। তখনই আমরা আমাদের নিজেদের দায়িত্বে, তখন সংখ্যালঘুদের, তখন তাদের জান মাল ইজ্জত রক্ষার জন্য আমরা কিন্তু পাহারার দায়িত্ব পালন করেছি। এটা শুধু বাংলাদেশে নয়, ভারতে আনন্দবাজার পত্রিকা, সেখানে কিন্তু আমাদের ছবি সহ লোকদের সেখানে প্রচারিত হয়েছে। তখন আমরা কি করেছি?
যখন রাস্তার ভিতরে কোনো ট্রাফিক ছিল না, তখন কিন্তু আমরা আমাদের নিজেদের দায়িত্বে ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছি। আপনারা দেখেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিছক শুধুমাত্র একটা গতানুগতিক রাজনৈতিক একটা দল নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক নীতি আদর্শ লালন করে, যখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল টিপাই মুখ বাদ দেওয়ার মাধ্যমে, তখন বাংলাদেশে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা লং মার্চ করে সিলেট জকিগঞ্জ পর্যন্ত পৌঁছেছিলাম। যখন ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়েছিল, আপনারা দেখেছেন বইয়ের ভিতরে যখন মানুষকে নাস্তিক বানাবার, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে বিভিন্ন নীল নকশা তৈরি করা হয়েছিল, তখন আমরা সারা দেশব্যাপী এমনভাবে আন্দোলন আল্লাহর রহমতে গড়ে তুলেছিলাম, বাধ্য হয়েছে সরকার ফ্যাসিস্ট তার পাঠ্যসূচির পাঠ্য বই থেকে এই নাস্তিকদের এই থিওরি বাদ দিতে। আমি আপনাদেরকে বলবো, আজকে মাওলানা সিরাজুল ইসলাম আমাদের সাংগঠনিক দায়িত্ব পালনকারী বিভাগ, সে বলেছে যে আমি পটুয়াখালী নিয়ে কলাপাড়া সহ বিভিন্ন জায়গায় গর্ব করেছি। সেই গর্বটা কিসের করি? আমি দেখেছি যে এই পটুয়াখালী জেলা, এই কলাপাড়া সহ ইসলামের পক্ষে আপনাদের যে আন্তরিকতা, এটা অনেক জেলা এইভাবে নাই। সেই হিসাবে আমি আপনাদেরকে বিশেষ করে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাতে আপনাদেরকে সম্মানের ব্যবস্থা করে দেয়। আমিও দোয়া চাই আমরা যেন একাকার হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা হিসেবে তার সামনে উপস্থিত হতে পারি। সেই হিসেবে আমি বলবো যে আব্বাজান একটা কথা বলতেন, মাদার গাছ লাগিয়ে কেউ আম খেতে চাইলে এটা একটা অসম্ভব, অযৌক্তিক। ঠিক বারবার আমরা 53 বছর যাদের মাধ্যমে দেশ চলেছিল, আমরা পেয়েছি তাম দুনিয়ার ভিতরে 5 বার চোরের দিক থেকে ফার্স্ট। আমরা পেয়েছি আমাদের টাকা পাচার করে বিদেশে বেগুন পাড়া। আমরা পেয়েছি যখন সন্তান রাস্তায় নেমেছে, রাস্তা থেকে তারা গুম হয়ে গেছে। আমরা পেয়েছি যখন ঘরের ভিতরে সন্তানগুলো মারকুল খালি হয়ে খুন হয়ে গেছে। এটা আর দেখতে চাই না। এর পরিবর্তে আমাদের কি করতে হবে? আমাদের দেশের সম্পদ আমাদের দেশেই থাকবে, বিদেশে যেতে হবে না। আমাদের দেশের সন্তান আমাদের দেশকে নিয়ে ভাববে, বিদেশের দালালি করবে না। আজকে আমি সেদিন কারো বলেছিলাম যে যারা আওয়ামী লীগ করেন কেউ কষ্ট পাবেন না। 71 থেকে শুরু করে তাদের কার্যক্রমটা ছিল পাশের রাষ্ট্রকে খুশি করা, বাংলাদেশের কল্যাণের জন্য তারা কাজ করে নাই। এই যে 10টা চুক্তি করেছে নরেন্দ্র মোদী, তখন শপথও নেয় নাই, গোপনে সংসদে এ বিষয় নিয়ে আলোচনাও হয় নাই। বাংলাদেশের জনগণ জানে না। সেই 10টা চুক্তির ভিতরে আপনারা জানেন একটা হলো, তারা বলে ট্রানজিট বলা হয়, এক দেশ থেকে অন্য দেশ পার হয়ে অন্য দেশে যাওয়া। এটা আন্তর্জাতিক বৈধ, কিন্তু প্রায় 250 কিলোমিটার যে চুক্তি করে আসলো, এটা ট্রানজিট নয়, এটা হলো করিডোর। অর্থাৎ যেখান থেকে ভারত ঢুকবে বাংলাদেশে, ঢুকে আবার যেখানে ঢুকবে সেখান থেকে অন্য দেশে যাওয়ার কোনো রাস্তা নাই। এটা তাদের সুবিধার জন্য এটা করেছে। আর আমাদের ভুটান সহ বিভিন্ন 17 থেকে 18 কিলোমিটার রাস্তা ট্রানজিট, এতবার ভারতকে চাওয়ার পরেও আমাদেরকে সেই সুবিধা দেয় নাই। এই জন্য আমি বলবো, পাশের রাষ্ট্র হওয়া উচিত ছিল বন্ধু, কিন্তু আমাদের সাথে সবকিছু তারা করেছে অবন্ধুত্ব এবং এক কথায় বলবো স্বার্থ। আর এই স্বার্থ উদ্ধারের জন্য এই কাজ করেছে আওয়ামী লীগ সরকার। সেই হিসাবে কেউ রাগ করবেন না, এটা বোঝার চেষ্টা করেন। আমি বাস্তবতা দেশের জন্য বলছি। অনেক হয়তো কষ্ট পেতে পারেন, কিন্তু আপনার কথায় দেখেন যে সব স্বার্থগুলোই ভারতের জন্যই হয়েছে, আমাদের দেশের জন্য হয় নাই। এর জন্য আমি সকলকে আহ্বান জানাবো, আমরা 53 বছরে বহু সরকার দেখেছি, আবার তারা নতুন ভাবে ক্ষমতা এসে
আমাদেরকে নতুন ভাবে আবার কি তারা আমাদেরকে নতুন অভয়, নতুন সুন্দর একটা কি কয়, আপনি বলেন রসগোল্লা যাই কয়, এগুলো আমাদেরকে নতুন ভাবে কি দেবে? দেওয়ার মতো কিছু নাই। সেই হিসেবে বলবো, আসলে আমরা সবাই একত্রিত হই দেশ গড়ার জন্য, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে একটা বাক্স যেন আমরা পাঠাতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। আর এই কলাপোড়া পটুয়াখালীর মাটি ইসলামের ঘাঁটি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করে নেয়। আমিও দোয়া চাই, আমিও দোয়া করি। আর ছাত্র আন্দোলনের একটা কমিটি, কোনটা এটা, কিসের কমিটি? কলাপাড়া উপজেলা কমিটি হয়েছে ছাত্র আন্দোলনে, আগে তো বিলুপ্ত করা হয়েছে। সভাপতি মোহাম্মদ নোমান সিদ্দিকীকে, নোমান সিদ্দিকী মাশাআল্লাহ। সহ সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আর সাধারণ সম্পাদক জিএম সুলাইমান। আসো ওদেরকে শপথ করাই দিই। আলহামদুলিল্লাহ। কই শপথ কই? বলো, আসো বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাধারণ নাম্বার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখা দায়িত্বের নাম বলো, মনোনীত নির্বাচিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী দিয়ে ওয়াদা করছি যে আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য হাসিল কর্মসূচি বাস্তবায়নে সর্বদা প্রচেষ্টা চালানোটি আমার জীবনের সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব। আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে